সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আমরা 8 থেকে 80 সকলেই কিন্তু দেখবেন একটা বাইরের খাবারের প্রতি আমাদের ঝোঁকটা কিন্তু অত্যন্ত বেড়ে গিয়েছে। বাইরের চটকদার খাবার কিন্তু বাড়ির খাবারের থেকে অত্যন্ত মুখরোচক বলে আমাদের প্রতি মুহূর্তে কিন্তু মনে হচ্ছে, এবং এই বাইরের খাবারগুলি প্রতিনিয়ত কনজাম করতে করতে কিন্তু আমরা বিভিন্ন রকম ব্যাধির শিকার হয়ে যাচ্ছি, এবং তার ফলে কিন্তু সেই ব্যাধি নিরাময়ের জন্য আমরা অতি সহজেই কিন্তু হাতের কাছে পেয়ে যাচ্ছি গ্যাসের ট্যাবলেট, অ্যাসিডিটির ট্যাবলেট এবং বিভিন্ন নানান ট্যাবলেট কিন্তু আমরা কনজাম করছি। আর এই ট্যাবলেটগুলো কনজাম করতে করতে কিন্তু শুধু আমাদের যে ব্যাধিটা শরীরের জন্য আমরা যে ওষুধটা নিয়েছিলাম শুধু সেটা কিন্তু থাকছে না, তার পরিবর্তে কিন্তু আরো নানা রকম ব্যাধি আমাদের শরীরে কিন্তু বাসা বাঁধতে শুরু করেছে, এবং তার ফলে কিন্তু দেখবেন আমাদের একটা মুড সুইংও ব্যাপার চলে আসছে। তার ফলে কিন্তু আমাদের রাগ ক্রোধ অতিরিক্ত দিনের পর দিন বেড়ে যাচ্ছে। কিন্তু কোনো একটা সকালে গিয়ে আপনি হয়তো চোখ খুলে দেখলেন আপনার শরীরে আর কোনো ব্যাধি নেই, আর কোনো রকম দুশ্চিন্তা আপনার মনের মধ্যে নেই যে আমি কালকে আরো কত শরীর খারাপে থাকবো, কিংবা আগামীকাল আরো বেশি শরীর খারাপ হবে কিনা ইত্যাদি নানা প্রশ্ন আমাদের কিন্তু মনের মধ্যে ঘুরতেই থাকে। এই প্রশ্নগুলো দেখবেন একটা সময় গিয়ে আর থাকবে না। স্বপ্নের মতন মনে হচ্ছে তো, তাই একদমই তাই। আর এই স্বপ্ন কি সত্যি সত্যি যারা সত্যি করতে পারে তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার সমস্ত শারীরিক যে ব্যাধিগুলো রয়েছে সেখানে যে আয়ুর্বেদিক চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করেন, একদম যাকে বলে রুট ট্রিটমেন্ট করেই কিন্তু আপনাকে সম্পূর্ণ সুস্থ নিরাময় জীবন ফিরিয়ে দেওয়ার কিন্তু আশ্বাসে তারা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস খাঁকে। স্যার অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আমরা প্রতিনিয়তই আজকের দিনে 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু একটা বাইরের খাবার কনজাম করতে করতে বিভিন্ন রকম ব্যাধির শিকার হচ্ছি, আর সব থেকে বেশি সমস্যা হচ্ছে পেটের, আর পেটের থেকে বেশি সমস্যা দেখা দিচ্ছে লিভারে। তার থেকেই আমরা দেখতে পাচ্ছি একটা ফ্যাটি লিভার হওয়ার প্রবণতা। তো এই ফ্যাটি লিভারটা কি আসলে, যদি একটু দর্শকদের আজকে জানান। অ্যাকচুয়ালি পেটের মধ্যে তো আমাদের স্টোমাক আছে, আরো অনেক কিছু আছে। তো লিভার একটা অর্গান, লিভার একটা আমাদের বলতে গেলে সবচেয়ে বড় অর্গান, যেটা আমাদের মানে ডাইজেস্টে বা অনেক কিছু সাহায্য করে। শুধু ডাইজেস্টে না, লিভার অনেক কিছু সাহায্য করে। তো লিভারের যে নর্মাল সাইজ থাকে সেটা থাকে ধরুন 130 থেকে 135 বা সেন্টিমিটারের মধ্যে, বলতে 30 থেকে 14 বা 15 সেন্টিমিটারের মধ্যে লিভারের সাইজ নর্মাল থাকে। সেটা এবারে এজ সেক্স মানে ভ্যারি করে, বাট এটা নর্মাল সাইজ থাকে। এবারে কি হয়, আমরা যে কোনো যখন খাবার খাই সেটা যখন পেটে যায়, মানে আমরা বলি পাকস্থলীতে যাচ্ছে, সেটাকে বাংলায় বলি স্টোমাক বা ইংলিশে স্টোমাক বলি। তো স্টোমাকে খাবারটা গিয়ে সেই খাবারটা যখন HCl বা দিয়ে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে খাবারটাকে ডাইজেস্ট করে পাচিত করে আমাদের ব্লাড লাইনে খাবারটাকে ছড়িয়ে দেওয়া হয়। এটা হচ্ছে কাজ থাকে। এবারে যখন খাবারটা আপনার যে পাচিত হচ্ছে, যেমন HCl যে স্টোমাকে, সেটা লিভারেও যায়, এবং পাচিত হওয়ার পর সেটা লিভারে যায়। লিভারের মধ্যে কিছু এনজাইম আছে, উৎসেচক আছে, যেটাকে বলি বিলিরুবিন, বিলিভার্ডিন, বিভিন্ন এনজাইম আছে, হেপারিন। তো এই জিনিসগুলো আপনার খাবারটাকে আরো পাচন করে আপনাকে সাহায্য করে লিভার আর কি। মানে প্রথমে একটা হচ্ছে স্টোমাকে পাচিত হচ্ছে, তারপরে সেটা লিভারের এনজাইম দ্বারা পাচিত হয়ে সেটা বিভিন্ন শরীরে ব্লাড লাইনে ছড়িয়ে যাচ্ছে। এমনকি আমরা কোনো রোগের জন্য মেডিসিন খেলেও সেইটাকে কাজ করে। মেডিসিনটা ফার্স্টে পেটেই যায়, পেট থেকে এবারে সেটা যেখানে যেখানে সেই মেডিসিনটা কাজ সেখানে ছড়িয়ে যায়। তো এবারে মেন কথা হচ্ছে, আমরা যদি খাবার ভুলভাল খাই, ভুলভাল খাবার বলতে আমরা কোনো প্রসেস খাবার খেলাম বা স্যাচুরেটেড কিছু ফুড খেলাম, যে খাবারটা আগে থেকে অনেক দিন আগে থেকে প্রসেস করা হয়ে রাখা আছে, বা যে খাবারে প্রচুর মানে কার্বোহাইড্রেট আছে, সেই খাবারটার মধ্যে আছে, বা যেটা বলে প্যাকেটজাত খাবার, যেটা বলে প্যাকেজ খাবার যেটাকে বলে, অনেক দিন ধরে প্যাক করা আছে, একটা এক্সপায়ার ডেট থাকে যেমন সেরকম। তো এই খাবারগুলো অ্যাকচুয়ালি কি থাকে, যতই হোক আপনার 6 মাস 1 বছর থাকে, বাট সেই খাবারটা যখন তৈরি হয়ে তারপরে যখন সেটাকে প্রসেস করার জন্য রাখা হচ্ছে, ফ্রিজিং করা হচ্ছে, সেই খাবারটার গুণাগুণটা অনেকটা কমে যাচ্ছে। মানে একটা নর্মাল যে খাবারটা আজকে রান্না করা হলো বা বানানো হলো, সেই খাবারটাই 10 দিন পরে খাওয়া হয়, সেটার গুণাগুণ কমেই যায়, কারণ তার মধ্যে একটা খাবারটাই চলে আসে। তো সেই খাবারটা যদি রেগুলার কন্টিনিউ করে, বা ফাস্ট ফুড যেগুলো থাকে, যে খাবারটা চটজলদি বানানো যায় 2-3 মিনিটের মধ্যে, সেই খাবারটা ক্ষতি করে। তো সেই খাবার দীর্ঘদিন ধরে খেতে খেতে কি হয়, একটা সময় পর দেখবেন পেটে ব্যথা করছে, ভালো লাগছে না, মুড অফ হচ্ছে, কিছু ভালো লাগে, একটা ক্লান্তি ক্লান্তি বোধ হচ্ছে, তখন আপনি যদি পেটের ছবি করেন দেখবেন আমরা চলে এলো হেপাটোমেগালি বা মাইল্ড হেপাটোমেগালি বা গ্রেড 1 ফ্যাটি লিভার। এই জিনিসগুলো তখন ধরা পড়লো যে আপনার লিভারটা কোনো কারণে বেড়ে গেছে। তো লিভার বেড়ে যাচ্ছে মানে লিভার সোয়ালিং হচ্ছে, মানে লিভারে ইনফ্লামেশন হচ্ছে, লিভারে কষ্ট হচ্ছে বলতে গেলে। সেই জন্য সে মানে বেড়ে, যেমন একটা কোথাও আঘাত লাগলে ফুলে যায়, সেরকম লিভারও আঘাত লাগছে, যেটা আমরা খাবারের মধ্য দিয়ে ইন্টারনাল তাকে হেমারেজ করছি, সেই জন্য সেটা বেড়ে যাচ্ছে। তো এটাকেই বলে ফ্যাটি লিভার।
স্যার আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মেচেদা থেকে তন্ময় দত্ত বলছি। বলুন তন্ময় বাবু, কার সম্বন্ধে জানবেন? সমস্যা আমার আচ্ছা, আপনার আগে এজটা বলুন, বয়স কত আপনার? এজ এবার বলুন কি সমস্যা রয়েছে আপনার? সমস্যাটা হচ্ছে শীতের সময় তো ঠান্ডা লাগে, এটা স্বাভাবিক, কিন্তু আমার কানের এই ঠান্ডা পড়ে গেলেই কানের যন্ত্রণাটা বেড়ে যায়। আচ্ছা, এটা কি প্রতি বছরই হয় এটা আপনার, না প্রতি বছর। প্রতি বছরই হয়? কোনো ইএনটি দেখিয়েছেন এটার জন্য, কানের ব্যথার জন্য? না, মাঝে দেখিয়েছিলাম, একটু ভালো ছিলাম, কিন্তু তারপরে আবার দেখতে ইচ্ছে হবে। আচ্ছা, কানে শোনার কোনো সমস্যা হয়? কানে শুনতে কোনো প্রবলেম হয়? এই ব্যথা হলে শোনার সমস্যা হয়। ব্যথা হলে কোনো সমস্যা হচ্ছে? ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা হয়তো আপনার কানের যে পরীক্ষা করলে, প্রপার্টি করলে বোঝা যাবে কি সমস্যা হয়েছে না হয়েছে বা কিছু হয়েছে। যে শীতকালে যেহেতু হয়েছে, তো এটা হতে পারে কানে হয়তো শীতকালে তো ধুলোবালি বাতাস হয়ে থাকে, তো নোংরা টোংরা জমেছে। তো নিজে করে ওগুলোতে ধুলোবালি ওরকম করে বের করতে যাবেন না। নিজে ধরুন কিছু একটা স্টিক দিয়ে বা কিছু একটা দিয়ে, তুলো দিয়ে হোক না কেন, অনেকে আছে বিভিন্ন রকম ভাবে কানের ময়লা বের করে দেয়। সেগুলো একদম করবেন না, সেগুলো সম্পূর্ণ আনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক করা হয়। সেটা ক্ষতি হতে পারে কানের আপনার যে কানের শোনার ক্ষমতা সেটাও নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য আপনি কাজ করুন, আপনি আপনার যে বললেন মেছেদাতে আমাদের চেম্বার আছে, আপনি হেল্পলাইনে যোগাযোগ করুন। আমাদের কানের এই যে এটা বললেন, এটার জন্য মেডিসিনও আছে, কিছু স্পেশাল হার্বাল ইয়ারড্রপ আছে, যেটা দিয়ে আপনার কানে যদি ময়লাও থেকে থাকে বা কোনো ইনফেকশন হয়ে থাকে সেটাকে কিন্তু সারিয়ে দেবে। আপনি নিজে থেকে হাত দিয়ে বা কোনো কিছু সেটাতে ঢুকিয়ে সেটাকে করবেন না, সেটা কিন্তু ক্ষতি হবে। এই জন্য একবার একটা হেল্পলাইনে যোগাযোগ করুন, আপনার একটা নাম লেখান, তো এটা চিকিৎসা করলে সেরে যাবে এটা। অনেক ধন্যবাদ স্যার। যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম ফ্যাটি লিভার, এই ফ্যাটি লিভার হওয়ার কি নির্দিষ্ট কোনো বয়সের সময়সীমা আছে? না, অ্যাকচুয়ালি ফ্যাটি লিভার কম বয়সে আমাদের সবারই হজম ক্ষমতা বলি বা ডাইজেস্টিভ পাওয়ার বলি ভালো থাকে। তো একটা বলতে গেলে আপনার ধরুন আফটার 20-25 আপনি যদি এবার একটা হয় আপনি কম বয়স থেকেই ধরুন সে ফাস্ট ফুড খাচ্ছে, কম বয়স থেকে সে প্যাকেটজাত খাবার খাচ্ছে, খাচ্ছে, তখন সেই জিনিসটা হতে পারে, তার কম বয়সে চলে আসতে পারে। কিন্তু না হলে নর্মালি আফটার 20-25 এর পরেই ফ্যাটি লিভার আসতে পারে, যদি খাওয়া দাওয়া কিছু গন্ডগোল হয়। আবার অনেকে থাকে খাওয়া দাওয়ার পরে সেরকম গন্ডগোল করিনি কিন্তু আমার চলে আসছে, তো সেটা খুব কম হয়। সেক্ষেত্রে তার দেখতে হবে খাওয়া দাওয়া ঠিকঠাক করে খেলে, হয়তো খাওয়া দাওয়ার টাইমের ঠিক নেই। অনেকে আছে কি খাবার দাওয়া ধরুন ভালো খাচ্ছে কিন্তু খাওয়ার টাইমের ঠিক নেই, আজকে লাঞ্চ করছে দুপুর 12টাতে, কালকে করছে দুপুর 2টোতে, আবার কবে করছে বিকেল 4টেতে। তো খাওয়া দাওয়ার একটা যে প্রপার রুটিন থাকে, যে রুটিনটা ফলো না করলেও কিন্তু আমাদের ফ্যাটি লিভার হতে পারে। শুধু খাবার দাবার ঠিকঠাক খাবার দাবারের কোয়ালিটি ভালো আছে কিন্তু টাইমের ঠিক নেই, এটা করলে টাইম ঠিক থাকতে হবে, খাবার দাবারের কোয়ালিটি ভালো থাকতে হবে, এমনকি কোয়ান্টিটিও ঠিক থাকতে হবে। আপনি খুব বেশি খেতেও পারবেন না, আপনাকে পরিমাণ যতটা লাগবে ততটা খেতে পারবেন। এরকম না যে আপনি রাত্রেবেলা একদম গলা অবধি খেয়ে নিলেন আর দুপুরবেলায় খেতে পারেন একটু পেট ভর্তি করে, রাত্রেবেলা খাবারটা হালকা খেতে হবে। এইভাবে নিজের দিকে লক্ষ্য রাখলে দেখবেন এইসব রোগ থেকে নিরাময় থাকা যায়। এবং এটাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রতিজ্ঞা। আপনাকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু স্যার আপডেট করিয়ে দিচ্ছেন কিভাবে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন এবং নিজের প্রিয়জনদের ভালো রাখতে পারবেন। যারা ইতিমধ্যেই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার থেকে যারা চিকিৎসা নিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, শারীরিক যে কোনো রকমের সমস্যাই হতে পারে, সেখানে যদি সেই সমস্যার মধ্যে আপনারা রয়েছেন, সেই সমস্যা থেকে আপনারা অবিলম্বে নিস্তার পেতে চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়াও কিন্তু মধ্যমগ্রামে রয়েছে হেড অফিস, এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার রয়েছে ল্যান্সডাউন, হাজরা, খিদিরপুর, এবং হাওড়াতে রয়েছে দাসনগর, বেলুর, শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনায় রয়েছে আমতলায়, এবং কলকাতাতেও কিন্তু হাতিবাগানে চেম্বার রয়েছে। আপনারা নিজেদের পছন্দ মতো চেম্বার বেছে নিয়ে পৌঁছে যেতেই পারেন। তাছাড়া কিন্তু চেম্বারগুলো রয়েছে এই মঙ্গলবার কিন্তু হেরিয়াতে ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আবারও আসানসোলবাসীরা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানেও পাচ্ছেন ডক্টর বি শর্মা, মালদাতেও পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরাও কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস খাকে, আবারও ঝাড়গ্রামবাসীরা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও আসাম শিলচরবাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে,
গৌহাটিবাসীরাও পাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে। আবার কৃষ্ণনগরেও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদার, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদার, আবারও রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস খাকে, আবারও আগারতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভট্টাচার্য, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং ডিব্রুগড়বাসীরা আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আপনাদের জন্য কিন্তু আরো একটা সুখবর রয়েছে, আপনারা কিন্তু এই মঙ্গলবার, একদমই তাই, এই মঙ্গলবার ডক্টর বি শর্মাকে কিন্তু হেরিয়াতে পেয়ে যাচ্ছেন। যারা হেরিয়াবাসী আছেন তারা কিন্তু অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে 9830235527 অথবা 37 নম্বরে যোগাযোগ করে কিন্তু পৌঁছে যেতেই পারেন। স্যার, আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি দিয়া মন্ডল বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? তো আমার এটা প্রবলেমের আমি ফোন করেছিলাম। আচ্ছা, আপনার আগে বয়সটা বলবেন। বয়স আমার 35। হ্যাঁ বলুন, এবার কি সমস্যা? আমি যখন ট্রাভেলিং করি বা অফিস করে বসে থাকি না, তখন আমি দেখতে পাই যে আমার পা মানে এমনি এমনি ফুলে যাচ্ছে, জুতোটাও পর্যন্ত পায়ে পড়তে পারি না। আচ্ছা, যেমন আপনার- অনেকটা রাস্তা ট্রাভেলিং করে 2-3 ঘন্টা 4 ঘন্টা যখন আচ্ছা। ট্রাভেলিং হয়। আপনার কি প্রেসার আছে? হ্যালো, আপনার কি প্রেসার আছে? প্রেসার? প্রেশার বলতে আমি মেপেছিলাম প্রেশারটা ওই 130-35 মতো। প্রেসারে কি মেডিসিন চলে আপনার? না না না, প্রেসার কোনো মেডিসিন চলে না। এই যে পা ফুলে যাচ্ছে, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমি যখনই ট্রাভেলিং করি না তখনই হয়। আচ্ছা আচ্ছা। আমার বাড়িতে এমনি থাকলে, চেয়ারে বসে থাকলে হয় এটা? বাড়িতে চেয়ারে? খেয়াল করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলছি শুনুন। দেখুন, আপনার যেটা হচ্ছে ওটা পাটা ফুলে যাচ্ছে, ইডিমার মতো, ইডিমা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে। তো এটা আপনার হচ্ছে পাটা ঝুলিয়ে রাখছেন বলে দীর্ঘক্ষণ ধরে। তো অ্যাকচুয়ালি কি হয়, আমাদের গ্র্যাভিটি কি করে, যে কোনো জিনিসকে নিচের দিকে টানে। তো এবারে অনেকের ক্ষেত্রে কি হয়, ধরুন আপনার কোনো কারণে অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ বসে আছেন চেয়ারে, বা পা ঝুলিয়ে বসে আছেন, বলুন ট্রাভেল করতে গেলে যা হচ্ছে, ট্রাভেল করতে গেলে আপনি বসে থাকছেন সেখানে, গাড়িতে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন না কেন বসে আছেন। তো তখন কি হচ্ছে, আপনার ব্লাড ফ্লোটা নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু উপরের দিকে উঠছে না, মানে ফ্লোটা তো নিচের দিকে হচ্ছে, কিন্তু ব্লাডটা কি করে, যায় আবার ফিরে আসে। তো আপনার সেই কারণে মানে কি হচ্ছে, ভেনে আপনার প্রেসার পড়ছে। প্রেসার পড়ে কি হচ্ছে, পাটা ফুলে যাচ্ছে। আপনি দেখবেন পাটা হাত দিয়ে টিপে দেবেন, গত গত হয়ে যাচ্ছে। তো এটা থেকে কি করতে হবে আপনাকে, পা ঝুলিয়ে একটানা বেশিক্ষণ বসবেন না। আপনি ট্রাভেল করছেন, সেখানে যদি পারেন তো একটু ধরুন বসলেন, মানে আধ ঘন্টা পরে একটু মুভমেন্ট করুন, পারলে একটু ওঠাচলা করুন। ট্রেনে হলে কোনো সমস্যা নেই, একটু উঠে একটু হাঁটাচলা করলেন, দিয়ে বসলেন। আর রাত্রে যখন ঘুমাবেন, পাটাকে একটু উঁচুতে রাখবেন। মানে ধরুন আপনার মাথায় যখন বালিশের উপরে থাকে, পাটাকে একটু উঁচুতে, একটা নিচে বালিশ থেকে বা একটু করে পাটা উঁচুতে রাখবেন। তাহলে কি হলো, পাটা আপনার শরীরের তুলনায় উঁচুতে থাকলো। তাহলে গ্র্যাভিটির জন্য তখন উল্টো আপনার পাটা যদি ঠিকঠাক করে ব্লাড সার্কুলেশন হচ্ছে, এই সমস্যাটা কিন্তু কমে যাবে। এবারে যদি পা ফুলে যাবে, পায়ে ব্যথা করছে, তখন আপনাকে একটা চিকিৎসা করতে হবে। মানে এটা করলে হবে না, তখন আপনাকে চিকিৎসা করলে এই জিনিসটা আপনার মানে আমরা বলছি যে আস্তে আস্তে আপনার 1-2 মাসের মধ্যে সেরে যাবে। এটা খুব ভালো ট্রিটমেন্টও আছে। তো আপনি একবার যদি আপনার ব্যথা করে থাকে, বা ব্যথাটা ফোলাটা খুব বেশি হচ্ছে, পা একদম ফুলে যাচ্ছে, কমতে সময় লাগছে, এরকম যে হচ্ছে, এটা 2 দিন 1 দিন ট্রাই করে দেখুন। এটা করলে কিন্তু এখন আপনার কম থাকবে। মানে একটানা এক জায়গাতে অনেকক্ষণ বসবেন না, আধ ঘন্টা পরে একটু চেষ্টা করুন ওঠাচলা করার, বা একটু পা মুভমেন্ট করুন। মানে পা একদম একভাবে স্থির করে বসলে আপনার কিন্তু পায়ে ফোলাটা বাড়বে আরো। তো একটু মুভমেন্ট করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ। স্যার, এই ফোনটার সূত্র ধরেই আপনাকে একটু জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে এই যে ফ্যাটি লিভার হয়েছে, তো ফ্যাটি লিভারের পরে কি কি সাইড এফেক্ট গুলো আমাদের শরীরে দেখা দিতে পারে? ফ্যাটি লিভার থাকলে অনেকের দেখবেন পটি ক্লিয়ার হচ্ছে না, একটা হয়, মানে পেট ক্লিয়ার হচ্ছে না। তারপরে একটা খিটখিটে মেজাজে হয়ে যায়, মানে তার খেতেই ভালো লাগবে না, বা খেলেও খাওয়াটার পরে তার একটা মেজাজ বিগড়ে থাকবে, বেশি একটু সোয়েটিং হবে, একটু লেথার্জিক ফিল হবে, টায়ার্ড ফিল হবে সবসময়। মানে সে পেশেন্টের সাথে মনে হবে যে ভালো লাগছে না, কেমন টায়ার্ড লাগছে, গরমকালে একটু বেশি ঘাম দেবে, এই জিনিসগুলো হবে। তারপরে চুলের কালার পাল্টে যাবে। ফ্যাটি লিভার এটা অনেকে হয় দেখবেন যে কম বয়সে দেখবেন চুল পেকে যাচ্ছে, এটা দেখবেন তখন বলা হয় যে কি লিভারের দোষ আছে। কি দোষ আছে কেউ জানে না, লিভারের দোষ আছে। তো ফ্যাটি লিভার অনেক সময় কি হচ্ছে, আপনার চুল দেখবেন কম বয়সে পেকে যাচ্ছে, স্কিনের মধ্যে রিঙ্কেল চলে আসবে। লিভার থেকে কিন্তু চুল, স্কিন, মানে একদম সবকিছু লিভারের উপর ডিপেন্ড করে। তো লিভার ভালো থাকলে সব ভালো থাকবে। লিভার যদি আপনার ফ্যাটি লিভার হয়ে যায়, তো এই জিনিসগুলো হবে, পেট ফুলে যাবে দেখবেন খুব তাড়াতাড়ি। তো এই জিনিসগুলো যেমন হতে থাকবে আর কি। স্যার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ফ্যাটি লিভার সংক্রান্ত আর আপনাদের কাছে কি কি আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা রয়েছে? আমাদের কাছে অ্যাকচুয়ালি ফ্যাটি লিভার যা হচ্ছে, তার তো মানে প্রথমে তাকে আমরা মেডিকেশন দেবো, একটা ডায়েট চার্ট দেবো। মানে যে কোনো, এটা কি বলা হয় যে আহার বিহার। আহার হচ্ছে আপনার আহারটা ঠিক করতে হবে। আপনি যে খাবার খাচ্ছেন, যেটা করছেন, সেটার জন্য একটা ডায়েট প্রপার ফলো করতে হবে। বিহার মানে আপনি যে রুটিনটা ফলো করছেন, যে সারাদিন আপনি কখন খাচ্ছেন, কখন ঘুমোচ্ছেন, কখন কি করছেন, এটা করতে হবে। নিয়মিত একটা আপনাকে এক্সারসাইজ মতো থাকতে হবে।
কিছু না হোক আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, পিটি করার মতো, যেরকম জাস্ট একটা হাত পায়ে স্ট্রেচিং করুন, এরকম না যে খুব হার্ড করে আপনাকে জিম করতে হবে এসব কিছু না। একটা ঠিকঠাক এক্সারসাইজ করলে আপনি যদি নিজেকে একটু মুভমেন্ট করেন, একটু অ্যাক্টিভিটি থাকেন, তাহলে জিনিসটা দেখবেন ঠিকঠাক হয়ে যাবে। না হলে কি হবে, আপনার এই ফ্যাটি লিভার, যেটা আপনি বসে শুয়ে খাওয়া দাওয়া করে থাকেন, আপনার ওবেসিটিও হবে বা ফ্যাটি লিভার আপনার আসবে। স্যার আলোচনা আসবো, আর একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। কোনো কারণে হয়তো আমাদের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। স্যার, যেটা আমরা আলোচনা করছিলাম আর কি, ফ্যাটি লিভার হলে ঠিক কি কি খাওয়া উচিত আমাদের? ফ্যাটি লিভার হলে আপনাকে প্রথমে একটু খাওয়া দাওয়া ঠিক করতে হবে। খাওয়া দাওয়া ঠিক করতে বলতে এরকম কিছু না যে আপনাকে খুব দামি দামি খাবার খেতে হবে, সেটা নয়। আপনি বাড়িতে যে খাবার খাচ্ছেন সেই খাবারই খাবেন, কিন্তু খাবার দেবেন টাটকা হয়, বাসি খাবার খাবেন না। মানে খাবারটা ধরুন আপনার কালকে রাত্রে রান্না হয়ে যান, সকালে গরম করে খাচ্ছেন, এই জিনিসগুলো করবেন না। এমনি টাটকা খাবার খাবেন, এমনি যা খাচ্ছেন ধরুন ভাত মুড়ি যা খাচ্ছেন তাই খাবেন, কোনো অসুবিধা নেই। একটু ফল টল খাবেন, মানে গ্রিন ভেজিটেবল খাবেন, শাকসবজি খাবেন। এরকম না যে আপনি সবসময় মানে একটা অ্যানিমাল প্রোটিন মানে চিকেন মাটন খাচ্ছেন, এটা নয়। একটু এই খাওয়াগুলো কমাতে হবে, একটু অ্যানিমাল প্রোটিনটা আপনার খাওয়া কমাতে হবে। মাছ খেতে পারেন, চিকেন ডিম একটু কম খেতে হবে আপনাকে। মেন কথা গ্রিন ভেজিটেবলস খাবেন, টাটকা খাবার খাবেন, শাকসবজি রান্না করে খাবেন। এইসব করলে কি হবে, আপনি দেখবেন আস্তে 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 আপনার খাওয়া দাওয়া ঠিক করতে হবে। সাথে যদি কারোর জন্য গ্রেড 1 গ্রেড 2 চলে গেছে ফ্যাটি লিভার, তখন তো আর আপনার বাড়িতে বসে ঠিক হবে না, তখন আপনার ওষুধও খেতে হবে, মেডিসিনও নিতে হবে। তো সেই জন্য আমরা বলছি আপনারা আসুন চিকিৎসা করাতে। ফ্যাটি লিভার কিন্তু অনেকেরই থাকে, অনেকে গ্রাহ্য করে না, ফ্যাটি লিভারে যে কি হয়েছে কিছুই হবে না, কিন্তু এটা করবেন না। ফ্যাটি লিভার কিন্তু পরবর্তীকালে আপনার গ্রেড 1, 2, 3 পর্যন্ত চলে যেতে পারে, মানে শরীরে ক্ষতিও হতে পারে আপনার। তো এই জন্য এটা ফেলে না চিকিৎসা করলে ছেড়ে যাবে। আচ্ছা স্যার, আলোচনা আসবো, আর একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি বলুন। খড়গপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? কোনো কারণে তো যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে এই আয়ুর্বেদের চিকিৎসা নিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সেই সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু আরো একবার বলছি, 9830235527 অথবা 37 নাম্বারে কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতে পারেন। তাছাড়া এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস রয়েছে মধ্যমগ্রামে, এবং ল্যান্সডাউনে রয়েছে, হাজরাতে রয়েছে, এবং খিদিরপুরেও কিন্তু চেম্বার রয়েছে, এবং হাওড়াতে রয়েছে দাসনগর, বেলুর এবং শিবপুরে। দক্ষিণ 24 পরগনাবাসীরা পেয়ে যাচ্ছেন কিন্তু আমতলাতে এবং কলকাতার হাতিবাগানে। সমস্যা আপনার, এবং সেই সমস্যার সমাধান সত্যি সত্যি যারা করতে পারে তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আয়ুর্বেদিক পদ্ধতি কিন্তু সম্পূর্ণ একটা বৈজ্ঞানিক পদ্ধতি, এবং বহু বছর আগেকার যুগের কিন্তু এই পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু বহু ঋষিমণিরা তখনকার দিনে কিন্তু মানুষদের একদম সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে পেরেছিলেন, এবং এই যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারা আপনার যে কোনো সমস্যার, যে কোনো শারীরিক সমস্যারই কিন্তু সমাধান করা হয়ে থাকে। সমস্যা আপনার, এবং সেই সমস্যার সমাধান সত্যি সত্যি যারা করতে পারে তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। স্যার, আমরা আলোচনায় আসবো, আর একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি নমস্কার। দীপক মন্ডল বলছি ধুনুবাস থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন দীপক বাবু? হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন দীপক বাবু? আপনি টিভির Hello? ভলিউমটা আগে বন্ধ করুন, ফোনে শুনুন স্যারের কথা। হ্যালো হ্যালো, কোনো কারণে যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই মঙ্গলবার, একদমই তাই, এই মঙ্গলবার কিন্তু হেরিয়াতে ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে, আরামবাগবাসীরা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানবাসীরা পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে, মালদাবাসীরা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং বাঁকুড়াবাসীরা আবার কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং দুর্গাপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে, ঝাড়গ্রামবাসীরা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাবাসীরা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আসাম শিলচরবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটির বাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে,
কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং হলদিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আবার রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে। আগরতলাবাসীরা কিন্তু আবার পাচ্ছেন ডক্টর এস ভট্টাচার্যকে। আলিপুরদুয়ারে পাচ্ছেন ডক্টর আবার বি শর্মাকে এবং জামশেদপুরবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। গঙ্গারামপুর পেয়ে যাচ্ছেন কিন্তু আবার ডক্টর এস ঘোষালকে এবং ডিব্রুগড়বাসীরা কিন্তু আবার পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। তো আমরা আলোচনায় আসবো স্যার, তার আগে একজন বন্ধু এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? আমি বলছি, আমি আমার হাজবেন্ডের জন্য একটু জানতে চাই। আচ্ছা ম্যাডাম, আগে আপনার হাজবেন্ডের নাম এবং বয়সটা বলবেন। আমার হাজবেন্ডের নাম শক্তিপদ মিত্র। এবার বয়সটা বলুন আপনার হাজবেন্ডের। 80। আচ্ছা এবার বলুন কি শারীরিক সমস্যা রয়েছে? শারীরিক সমস্যাটা এমনি একটু শরীর শারীরিক অসুস্থ, কিন্তু এখন ওনার প্রথম কাজ এক সাইড করতে গেছে, ব্যথা আচ্ছা হচ্ছে। আপনি শুনুন স্যার, বলছেন। আচ্ছা আচ্ছা, এটা কতদিন ধরে হয়েছে? এটা এই 4 দিন ধরে হচ্ছে। আচ্ছা, ব্যথা করছে খুব? হ্যাঁ ব্যথা করছে? বলুন। বলছি ব্যথা করছে পেশেন্টের? হুম। আচ্ছা ঠিক আছে, বলছি আপনি শুনুন। দেখুন, আপনি যেটা বললেন সেটাকে অ্যাকচুয়ালি মানে বলছেন স্পোটামটা ফুলে গেছে, এটাকে হাইড্রোসিল বলে। তো এটা অ্যাকচুয়ালি পেশেন্টকে একবার নিয়ে এসে দেখান, তো এটা চিকিৎসা করে সেরে যাবে, কোনো অপারেশন বা কোনো কিছু করার দরকার নেই। এটা যে ওনার মধ্যে ওইটার মধ্যে যে জলটা জমেছে, মানে যে স্যাকটা জমে গেছে, ফ্লুইডটা, সেই ফ্লুইডটা বের করলে মানে মেডিসিনের দিয়ে বেরিয়ে যাবে, কোনো ওটি বা কোনো সাজে কিচ্ছু করার দরকার নেই। মেডিসিন দিয়ে এটা আস্তে 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 বেরিয়ে গেলে ও ঠিক হয়ে যাবে, কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনি নিয়ে এসে আবার চিকিৎসা করেন, সেরে যাবে। অনেক ধন্যবাদ স্যার। অনেক সময় দেখা যাচ্ছে, আমরা যে আলোচনা করছিলাম ফ্যাটি লিভার, তো মেয়েদের ক্ষেত্রে এই ফ্যাটি লিভারটা ভীষণ দেখা যাচ্ছে, এবং এই মেয়েদের ক্ষেত্রে ফ্যাটি লিভার হলে কোন ধরনের শারীরিক সমস্যা হতে পারে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি ফ্যাটি লিভার যদি কারো থাকে, সেক্ষেত্রে তার ওই তো বললাম মানে একটা ধরুন চুলের সমস্যা হবে, চুল পড়বে বা মাথায় খুশকি হওয়ার ব্যাপারে, বা চুল তাড়াতাড়ি পেকে যাবে, মানে চুলের কালার পাল্টে যাবে, হোয়াইট কালার চুল হয়ে যাবে। ধরুন কম বয়স, তার দেখবে 25-26 বয়স, কিন্তু দেখবেন চুল পেয়ে গেছে। তো সে বুঝতে পারছে না কেন হচ্ছে, হয়তো চুলে করেছে, ট্রিটমেন্ট করছে, কিন্তু চুলের ট্রিটমেন্ট করলে হবে না, তাকে আগে লিভারের ট্রিটমেন্ট করতে হবে। তার লিভারের সমস্যা আছে, কিন্তু সেটা অনেকে দেখতে বুঝতে পারে না। অনেকে ভাবে যে আমার চুল পেকে যাচ্ছে কম বয়সে, মানে চুলের ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু চুলের কারণটাই হচ্ছে লিভার। তো মেয়েদের ক্ষেত্রে ধরুন এটা যদি কারো হয়, মানে সারাদিন টায়ার্ডনেস ফিল হবে, হয় শরীরের মধ্যে ধরুন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবে, মানে একটা দুর্বল লাগবে, কিছু খেতে ইচ্ছে করবে না, খেতে পারবে না, অনেক সময় বমিও করে দেবে। তো এরকম লিভারের সমস্যা হলে তার পিরিয়ডসের ক্ষেত্রে ইফেক্ট পড়তে পারে। তো এই জন্য লিভারটা খুব একটা ভাইটাল একটা অর্গান, লিভার ওই জন্য লিভার বড় অর্গান। তো লিভারকে ঠিকঠাক রাখতে পারলে বডি বাকি অর্গানগুলোও কিন্তু ঠিক থাকবে। কিন্তু লিভার যদি একবার ফ্যাটি লিভার হয়ে যায়, অনেকে দেবেন ফ্যাটি লিভার থেকে প্যানক্রিয়াস ফ্যাট হয়ে যাচ্ছে, মানে ফ্যাটি প্যানক্রিয়াস হয়ে যাচ্ছে, বা ধরুন মানে স্প্লিন বড় হয়ে যাচ্ছে, প্যানক্রিয়াটাইটিস হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু লিভার থেকে আস্তে আস্তে হতে পারে। তো এই লিভারটাকে ভালো রাখতে পারলে আপনার কিন্তু বাকি সমস্যাগুলো আসবে না, আপনি ভালো থাকবেন। কিন্তু ফ্যাটি লিভারের ব্যাপারটা হচ্ছে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। তো অনেকে বলে যে অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে কি হচ্ছে, যে ড্রিঙ্ক করছে, মানে অ্যালকোহল নিচ্ছে, তাই জন্য সে পেট মানে ফ্যাটি লিভার হচ্ছে। কিন্তু এটা তো অবশ্যই কারণ, যে যার ক্ষেত্রে অ্যালকোহলিক ফ্যাটি লিভার আছে তাকে তো অ্যালকোহল ছাড়তেই হবে, না হলে তো পরবর্তীকালে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হয়ে যেতে পারে। তো এটা তার আগে ছেড়ে দিতে হবে। আর যার ক্ষেত্রে নন ফ্যাট মানে অ্যালকোহলিক হচ্ছে, তাকে তো খাওয়া দাওয়া ঠিক করতে হবে, লাইফস্টাইলটা ঠিক করতে হবে, একটা পুরো সারাদিনের যে রুটিনটা ঠিক করতে হবে, করলে কিন্তু এই সমস্যা থেকে সে সমাধান হয়ে যাবে। স্যার আপনি যে বললেন এই যে ফ্যাটি লিভার কিংবা লিভার ক্যান্সার, তো এই যে ফ্যাটি লিভার থেকে যে লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা, এটা ঠিক কতদিন পর্যন্ত মানে হতে পারে আর কি? অ্যাকচুয়ালি এটা স্টেপ বাই স্টেপ হয়। ধরুন ফার্স্টে আসে আপনার মাইল্ড হেপাটোমেগালি, মানে মাইল্ড ফ্যাটি লিভার। তখন আপনার লিভারটা জাস্ট একটু বেড়েছে, এরকম না যে অনেকটা বেড়েছে, জাস্ট একটু বেড়েছে, সেটা আপনার কিন্তু কোনো ভয়ের কোনো কারণে, আপনি খাওয়া দাওয়া ঠিক করলে সেরে যাবে। তারপরে আসে মডারেট হেপাটোমেগালি, তারপরে আছে গ্রেড 1, তারপরে গ্রেড 2, তারপরে গ্রেড 3, গ্রেড 3 পর গ্রেড 4 হয় না, তখন হয়ে যায় লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার। তো গ্রেড 3 পর্যন্ত আপনাকে বডি জানিয়ে দেবে যে আপনার সমস্যা আছে। গ্রেড 3 কারণ আপনি গ্রেড 1 হলেই বুঝতে পারবেন যে আমার লিভারের প্রবলেম হচ্ছে, পেট ব্যথা করছে, ভালো লাগছে না, হচ্ছে না। তো আপনি তখন যদি সেটাকে সিরিয়াস হয়ে চিকিৎসা করেন, তাহলে আপনার সেরে যাবে। আপনি যদি সেটা চিকিৎসা না করেন, বা ধরুন কেউ ড্রিঙ্ক করছে, সে ড্রিঙ্ক করেই যাচ্ছে, শুনছে না, তখন তার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 হয়ে তার লিভার সিরোসিস হবে। আর লিভার সিরোসিস একবার হয়ে গেলে সেটা চিকিৎসা করা যাবে না, তখন তার মানে বলতে গেলে তার প্রায় শেষ অবস্থা চলে আসছে আর কি। সেই জন্য ফ্যাটি লিভারকে ফেলে রাখবেন না। আপনার গ্রেড 1, গ্রেড 2 থাকলেও এটা কিন্তু আস্তে 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 আমরা মেডিসিন দিয়ে কমিয়ে দেবো, কোনো অপারেশন কোনো কিছু হবে না, জাস্ট মেডিসিন দিয়ে, জাস্ট আপনার ডায়েট চার্ট দিয়ে আপনাকে এটা কমিয়ে দেবো আমরা। স্যার আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শঙ্কর দেব বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে হাওড়া জানবেন? থেকে। কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার নিজের সম্বন্ধে জানি। আচ্ছা আপনার আগে বয়সটা বলবেন। আমার 36। আচ্ছা এবার বলুন কি শারীরিক সমস্যা রয়েছে? হ্যালো, হ্যাঁ বলুন, কি শারীরিক সমস্যা রয়েছে আপনার? আমার সমস্যা হচ্ছে একটু খাবার খেয়ে নিলে হুম পেটটা সবসময় ভারী ভারী মনে হয়, আর অ্যাসিডিটি হয়ে যায়।
আচ্ছা আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা আপনার? হয়ে গেল মাঝখানে মতো হয়ে গেল। আচ্ছা, রেগুলার এমনি পটি হয় রেগুলার? হ্যাঁ, মাঝে মাঝে ক্লিয়ার হয়, কখনো আবার ক্লিয়ার হয় না। আচ্ছা, খাওয়া দাওয়ার রুটিন ঠিক আছে? মানে খাওয়া দাওয়ার টাইম ঠিক আছে? না, একটু টাইম টেবিল ঠিক নেই। ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, বলছি শুনুন। হুম। দেখুন, আগে আপনি খাওয়া দাওয়ার টাইম ঠিক করুন। যেটা ফার্স্টে বললাম যে আপনার যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা টাইম ঠিক করুন। আপনি হয়তো বিকেল 2-3টের সময় বা 4টের সময় লাঞ্চ করছেন, কিন্তু 4টার তখন 4টায় থাকে। অ্যাকচুয়ালি 4টার সময় লাঞ্চ করা উচিত না, কিন্তু আপনি এমনই কাজ করছেন যে কাজের জন্য আপনাকে 4টায় লাঞ্চ করতে হচ্ছে, তো সেটাকে 4টাতেই রাখুন। এটাকে আপনি একদিন 4টা, একদিন 2টো, একদিন 3টে করলে, একদিন 12টা করলে আপনার কিন্তু সেই রুটিনটা ফলো হচ্ছে না। আর সঙ্গে কিছু শুকনো খাবার রাখুন, যে খাবারটা ধরুন বিস্কিট, কেক কিছুটা রাখুন, যাতে মাঝে মধ্যে আপনি টুকটা খেতে পারেন। একদম খালি পেটে থেকে হঠাৎ করে পেট ভর্তি করে খেয়ে নেওয়াটা এটা কিন্তু ক্ষতি করে। আর এই জন্যই আপনার পেট ভারী ভারী লাগছে। তো এটা আস্তে আস্তে করলে আপনি করুন, তারপরে আপনার এই যে সমস্যাটা হচ্ছে একটা চিকিৎসা করলে, একটা মেডিসিন খেলে কিন্তু সেরে যাবে। তো একটা হেল্পলাইনে যোগাযোগ করে আসুন, রোগটা সেরে যাবে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতি রাখতেও জানে। আপনি যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন তারই কিছু নিদর্শন আমরা এই মুহূর্তে দেখে নেব টিভির পর্দায়। যে এনবিপির মধ্যে দিয়ে যারা চিকিৎসা নিয়েছেন তারা কতটা সুস্থ রয়েছেন, চলুন শুনে নেব তাদের মুখ থেকেই। রীতা ভট্টাচার্য, কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টো আর্থারাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থারাইটিস। কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল। হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম। পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ, কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থারাইটিস নিয়ে এই অস্টিওআর্থারাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ, এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, একটা হাঁটতে পারছি। তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি, কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ, তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ, এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500। এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন RF ফ্যাক্টর ছিল আপনার 87.86। এখন আপনার কত এসছে?
60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে। খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট? না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। আমরা আবারও আলোচনায় ফিরে আসলাম আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদার রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস খান। স্যারকে অনেক অনেক স্বাগত আবারও এই অনুষ্ঠানে। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকেই ওয়ার্কিং, এবং এই ওয়ার্কিং থাকার দরুন কিন্তু আমরা প্রত্যেকেই মানে 8 থেকে 9 ঘন্টা কিংবা 10-12 ঘন্টা আমাদের কিন্তু ল্যাপটপ কিংবা কম্পিউটারের সামনে কিন্তু আমাদের টাইমটাকে অতিবাহিত করতে হচ্ছে। এই যে মানে ডেইলি একটা রুটিনের মধ্যে 10-12 ঘন্টা যে কম্পিউটার কিংবা ল্যাপটপের সামনে বসে থাকা, সেই থাকতে থাকতে কিন্তু আমরা বিভিন্ন রকম ব্যথা অনুভব করছি শরীরে। মানে 8 থেকে 80 সকলেই একটা ব্যথা কিন্তু শরীরের মধ্যে এতক্ষণ কম্পিউটার কিংবা ল্যাপটপের সামনে বসে থাকার জন্য অনুভব করছে, এবং সব থেকে বেশি যেটা অনুভব করা যাচ্ছে সেটা হচ্ছে আর্থারাইটিস। তো এই আর্থারাইটিস সম্বন্ধে যদি একটু বলেন আমাদের দর্শকদের। অ্যাকচুয়ালি দেখুন, আগে বলা হতো এখন কম্পিউটার জাস্ট ফার্স্ট ইউজ করা শুরু অফিসে, যে একটা জাস্ট কাঠের চেয়ারে সোজা হয়ে বসতে পারা যেত। দেখুন প্রথম যখন কম্পিউটার আছে, কারণ এটা যদি অ্যাকচুয়ালি সিটিং পথটা কিন্তু ওটাই, যে একটা আপনি হার্ড কাঠের চেয়ারে সোজা হয়ে বসে কাজ করবেন, কোনো ঝুঁকে টুকে বা ঠেস দিয়ে নয়। কারণ বলা হতো এটাই যে ওটা বসলে আপনার যে স্পাইন আছে, যে পিছনে সিদ্ধাটা আছে, সিদ্ধাটা সোজা থাকে। কিন্তু এখন এবারে তারপরে তখন তো ল্যাপটপ ছিল না, তারপরে আস্তে আস্তে এখন এত পোর্টেবল চলে এসেছে ল্যাপটপ, মোবাইল, মানে ডেস্কটপটা আরো অনেক ছোট হয়ে হয়ে। তো এখন কি হচ্ছে, মানুষ আর বসের থেকে বেশি শুয়ে বসে, বা ধরুন কারো ওয়ার্ক ফ্রম হোম আছে, আর ঘরের মধ্যে তাকে তার কাজই হচ্ছে 8 থেকে 9 ঘন্টা। এবারে সেই 8 থেকে 9 ঘন্টা অফিসে থাকলে কি করতো, হয়তো চেয়ারে বসতো, একটু হাঁটাচলা করতে করতো, বাড়ির মধ্যে কি করবে, সেই বিছানার মধ্যে বসে হয়তো বা টেবিল চেয়ারে একটু কাজ করার পরে কি করছে, হেলান দিয়েও ঠেস দিয়েও যে কোনো ভাবে হোক সেই কাজ করছে। তো এটা করতে দীর্ঘদিন ধরে কি হচ্ছে, আপনি ধরুন 8-9 ঘন্টা কাজ করছেন, মানে আপনি মাঝখানে উঠে আর এক্সারসাইজ করতে যেতে পারবেন না, আর মাঝখানে উঠে হয়তো ম্যাক্সিমাম খাওয়া দাওয়া করতে পারবেন। তো এইভাবে দীর্ঘদিন থাকতে থাকতে কি হচ্ছে, খাওয়া দাওয়ার গন্ডগোল তো একটা হচ্ছে। আপনি ধরুন কোনো কিছু খাবার চটজলদি বানিয়ে খেয়ে নিচ্ছেন, ই করছেন, তারপরে আপনি একটা এটা করে তারপরে এরকম হেলান দিয়ে বসে কাজ করতে করতে দেখবেন প্রথমে শুরু হবে ঘাড়ে ব্যথা, তারপরে দেখবেন ঘাড় থেকে কোমর ব্যথা হচ্ছে, তারপরে কোমর থেকে দেখবেন আস্তে আস্তে ব্যথাটা হাঁটুর দিকে নামতে থাকবে। এটা কিন্তু কম বয়সে আমার বেশি হচ্ছে। অ্যাকচুয়ালি এটা আগে হতো কি, যে আফটার 50 আফটার 60 পর যে বোন ডেন্সিটি কমে যায়, সেই জন্য এটা হতো। কিন্তু এখন দেখবেন এই বোন ডেন্সিটি কমার জন্য না, এখন হচ্ছে লাইফস্টাইল মানে জেনারেল চেঞ্জের জন্য একটা জিনিসটা হচ্ছে। কারণ এই যে বললাম সারাদিন শুয়ে বসে কাজ করতে হচ্ছে, অফিসে যাওয়ার কোনো ব্যাপার নেই বা ইয়ে নেই, অফিসে গেলেও এক জায়গায় চেয়ারে বসে কেউ যদি এখন কাজ করে উঠে দাঁড়াচ্ছে না, কারণ তার অফিসের মধ্যে ল্যাপটপে একটা ওই স্ক্রিনের মধ্যেই কাজ চলছে। তো সেই সময় দেখবেন যে আস্তে আস্তে আপনার ব্যথা শুরু হবে। তো প্রথম ব্যথাটাকে ইগনোর করবেন, যে ঠিক আছে একটা তো হচ্ছে, ঠিক হয়ে যাবে। কিন্তু কোমর ব্যথা যদি প্রপারলি আপনার শুরু হয়ে যায় না, দেখবেন আপনার কিন্তু সেটা কিন্তু কমছে না। তারপরে একদিন আপনি কোমর এক্সরে করলেন, ধরা পড়ে গেল লাম্বার স্পন্ডালাইটিস, ঘাড়ে এক্সরে করলেন, ধরা পড়ে গেল সার্ভিক্যাল স্পন্ডালাইটিস। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনি চিকিৎসা করলে প্রথম কিন্তু হতো না, আপনি টুকটাক ব্যথা করছি করছি। তো সেই জন্য একটা বসার পশ্চাৎ ঠিক রাখুন, যতক্ষণ বসে কাজ করছেন সোজা হয়ে বসে কাজ করুন, বেশিক্ষণ একদম হেলান দিয়ে শুয়ে বসে করবেন না, এটা করুন। আর যদি খুবই টায়ার্ড লাগে আপনি উঠে এসে একটু রেস্ট করুন, কিন্তু মানে একদিকে এলিয়ে বসে ঠেস দিয়ে করলে আপনার দেখবেন ঘাড়ে বা হাতে ব্যথাটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে লং টাইম ওয়ার্ক ফ্রম হোমের জন্য, বা বাড়িতে বসে কাজ করার জন্য, বা চেয়ারটি বসে কাজ করুন। মাঝে মধ্যে বডিটাকে মুভমেন্ট করলে দেখবেন এই জিনিসগুলো কিন্তু সহজে কম বয়সে আসবে না। তার সাথে খাওয়া দাওয়া ঠিক রাখুন, করলে দেখবেন এই জিনিসটা কিন্তু আপনার অনেক পরে আসবে, সহজে আসবে না। স্যার, আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, সান্তাগাছি থেকে রঘুনাথ ঘোকু বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন আপনি? সমস্যা আমারই সমস্যা, কিন্তু আচ্ছা, আপনার আগে এজটা বলবেন, হ্যাঁ আপনার বয়সটা আগে বলবেন।
বয়সটা 27 বছর বয়স। হ্যাঁ, এবার বলুন কি শারীরিক সমস্যা রয়েছে আপনার? মুখে তোমার র্যাশ বেরোয়, ব্রণ বেরোচ্ছে খুব, সেই জন্য একটু ট্রিটমেন্টের জন্য ডাক্তারকে ফোন করেছিলাম। আচ্ছা, আচ্ছা। কি হয়েছে আর বলুন। ব্রণটা হচ্ছে কিন্তু ফের ভালো হচ্ছে না, মানে আরো কমছে আবার ভালো হচ্ছে না। আচ্ছা। সেই নিয়ে ডাক্তারও দিয়েছিলাম, কিন্তু সেরকম ভাবে আমি সলিউশন পাইনি। কতদিন আগে বেরিয়েছে এটা ব্রণটা? ব্রণটা তো দু বছর হচ্ছে, আজ 2 বছর হচ্ছে। ভালো হচ্ছে আবার কমে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, বলছি আমি, শুনুন। দেখুন, এখনই একটা বয়স থাকে, দেখবেন যে একটা বয়সে দেখবেন যখন আমরা অ্যাডোলসেন্স বয়স বলছি, মানে অ্যাকচুয়ালি সেই এইজটাতে দেখবেন আপনার ব্রণ আসে, কিন্তু একটা সময় পর আস্তে আস্তে সেটা চলে যায়। মানে দেখবেন ওই 16-17 বছরের কোনো একটা ব্রণ আসে, আস্তে আস্তে দেখবেন সেটা চলে যায়। এবার আপনার ব্রণ ঠিক হচ্ছে না, মানে আপনি হয়তো সেটাকে ঠিকঠাক করে ঠিক করছেন না। আপনি কোনো একটা ক্রিম লাগাচ্ছেন, কোনো একটা অয়েন্টমেন্ট লাগাচ্ছেন, যেটা আপনাকে কেউ বলছে, তা আপনি করছেন, দেখবেন একটু কমছে, আবার দেখবেন হয়ে যাচ্ছে। তো এটাকে অ্যাকচুয়ালি আপনাকে আগে এসে দেখাতে হবে। এটা কিন্তু ওয়ান টাইপ অফ স্কিন ডিজিজ, মানে একনি কিন্তু কোনো এমনি না যেটা হচ্ছে। হ্যাঁ, প্রথমে যেটা হয় সেটা আলাদা ব্যাপার, বয়সের কারণে হয়, একটা হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হয়। কিন্তু যখন আপনার এটা লং টার্ম রয়ে যাচ্ছে, মানে একেবারে থেকে ক্রনিক রয়ে যাচ্ছে এটা আপনার, তখন কিন্তু আপনার চিকিৎসা করতে হবে এটা কেন রয়ে যাচ্ছে। এই জন্য একবার আপনি এসে চিকিৎসা করতে হবে আপনাকে। আপনার হাওড়াতে আমাদের চেম্বার আছে, বা আমরা অন্যান্য জায়গায় চেম্বার আছে, আপনার বাড়িতে গেলে কাছে হবে, একটু এসে দেখান এই যে আপনার অ্যাকনিটা কিরকম অ্যাকনি হচ্ছে, কি হচ্ছে। আর দেখুন হয়তো আপনার পটি ক্লিয়ার হচ্ছে না রেগুলার, এটাও হতে পারে। তো ব্রণ অনেক কারণ থাকে, সেই জন্য কোনো ক্রিম ইউজ করে কিন্তু এটা শুধু সারবে না, আপনার রয়েই যাবে। আর নখ লাগালে তো ইনফেকশন হয়, আপনার কিন্তু জিনিসটা আরো বাড়াবাড়ি পরে চলে যাবে। তো নখ লাগাবেন না, চুলকাবেন না, চুলকালেও এটাকে চিকিৎসা করান, দেখবেন আপনি 2-3 মাসের মধ্যে আপনার ব্রণ পুরো সেরে যাবে। আপনি শুধু মানে আপনাকে ক্রিমের জন্য নয়, আপনাকে মেডিসিনও দেওয়া হবে, সাথে কিছু অয়েন্টমেন্ট দেওয়া হবে হার্বাল, যেটা হার্বাল হয়ে সম্পূর্ণ কোনো স্টেরয়েড বা কোনো কিছু থাকবে না, বললে কিন্তু আপনার আস্তে আস্তে সেরে যাবে জিনিসটা। অনেক ভালো থাকবেন স্যার। যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম স্পন্ডিলাইটিস, তো এই স্পন্ডিলাইটিস হওয়ার আগের কি কোনো প্রি লক্ষণ আমরা দেখতে পাওয়া যাবে শারীরিকভাবে? হ্যাঁ, স্পন্ডিলাইটিস হওয়ার আগে আপনি দেখতে পাবেন আপনি যে আপনার একটু ঘাড়ে ব্যথা করবে, বা দেখবেন ব্যথাটা রেডিয়েটিং পেন। মানে রেডিয়েটিং পেন বলতে কি হবে, আপনার দেখবেন ব্যথাটা ঘাড় থেকে মনে হচ্ছে আমার হাতের দিকে ব্যথা চলে যাচ্ছে, মানে হাতের দিকে বা কাঁধের দিকে ব্যথা করবে, দেখবেন এই যে স্পন্ডিলাইটিস। বা কোমরের জয়েন্টে ওখানে ব্যথা করছে, কোমর থেকে তারা নিচের দিকে নামছে, দেখবেন এটা হচ্ছে। অনেকে দেখবেন এটাই হচ্ছে যে একদম ঘাড় থেকে আস্তে 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 কোমরের নিচের দিকে নেমে যাচ্ছে, মানে মনে হচ্ছে কিছু একটা জিনিস শরীরের মধ্যে চলে যাচ্ছে আমার, মানে স্প্রেড হয়ে যাচ্ছে, রেডিয়েট করছে। তো এই ব্যথাগুলো যখন শুরু হবে, তখন 1-2 ব্যথা হচ্ছে, তখন আপনি হয়তো দেখলেন যে ঠিক আছে ঠিক হয়, কিন্তু ঠিক হচ্ছে না, 2-3 দিন 4 দিন চলছে, বা মাঝে মধ্যে একটা কিছু মলম লাগাচ্ছেন কমে যাচ্ছে, বা কিছু মেডিসিন খাচ্ছেন কমে যাচ্ছে, দিয়ে আবার চলে আসছে, তখন জিনিসটাকে লক্ষ্য রাখতে হবে যে কি হচ্ছে আমার। তো প্রথমে বুঝতে পারবেন কি করে, আপনাকে এক্সরে করতে হবে, ঘাড়ের কোমরের এক্সরে পরিষ্কার বলে দেবে যে আপনার এই জিনিসটা হচ্ছে, এটার জন্য ব্যথা করছে। স্পন্ডালাইসিস কথাটা এসে স্পাইন থেকে, স্পাইনে কোনো ডিজেনারেটিভ চেঞ্জেস হলে সেটা থেকে হচ্ছে স্পন্ডালাইসিস। সেটা আপনার লাম্বার পজিশন, লাম্বার স্পন্ডালাইসিস, মানে যেটা কোমরে হচ্ছে, আর ঘাড়ে এলে সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইসিস। তো এই জন্য জিনিসটা বোঝার প্রথমে হচ্ছে প্রচুর পেন হবে, আপনি সোজা হয়ে বসতে পারছেন না, হাত তুলতে পারবেন না, মানে একটা খোঁজের শোল্ডার হয়ে যাবে না, হাতটা আপনি এরকম তুলতে পারছেন না। তো এই জিনিসগুলো হলে ইয়ে করতে হবে। ঘাড়ে ব্যথা হলে কি করবেন, আপনি একটা ব্যায়াম আছে দেখবেন, জাস্ট করতে পারেন, মাথাটা সোজা রেখে মাথাটাকে ফার্স্টে এইভাবে রাখবেন, আবার আস্তে আস্তে এইভাবে নিয়ে আসবেন, আবার ডান দিকে নিয়ে যাবেন, আবার সোজা করবেন, মাথাটাকে নিচের দিকে বড় দরকার নেই, একটু উপর দিকে করবেন, করবেন। এই ব্যায়ামটা করলে দেবেন ঘাটটা ভালো থাকে। অনেকে ঘাটটা এরকম করে, এগুলো করবেন না, বা অনেক জায়গায় সেলুনে করে দিচ্ছে, এগুলো কিন্তু সাইন্টিফিক না, এগুলো জাস্ট তারা করছে, কোনো না কিছু ঘাড়ে ব্যথা হয়ে গেলে তখন ক্ষতি হয়ে যাবে আপনার। তো নিজে থেকে কিছু করবেন না, যেটা দেখানো সেটাই করবেন, আর ঘাটটাকে ঠিকঠাক রাখবেন, খুব বেশি ভারী জিনিস মাথায় বইবেন না, করবেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্যার আলোচনা আসবো, আরো একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, অনেক স্বাগত আপনাকে, বলুন কে হ্যাঁ বলছেন? নমস্কার ম্যাডাম, আমি নমস্কার। চাকদা থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি অনেক সম্পর্কে একটু জানবো। আগে এজটা বলবেন। হ্যালো, হ্যাঁ বলুন, আগে আপনার বয়সটা বলবেন। আমার একটু মানে পার্সোনাল একটু মানে সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ওই পিরিয়ডে খুব পেইন হয় আর কি, পেইনটা অতিরিক্ত হয়। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন। পিরিয়ডসে কি আপনার ডেট ঠিক আছে, মানে যে 28 দিন ছাড়া সেটা ঠিক আছে না, ডেটের গন্ডগোল হচ্ছে? ডেট বলতে 35 ডেজের মাথায় হয়, আচ্ছা, এটা আমার বরাবরই 45 ডেজ। একটু 5 ডেজের মানে যেতে হয়, আচ্ছা 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 রাতে হয়। আচ্ছা, কোনো পেটের কোনো ছবি করেছেন, ইউএসজি কিছু করেছেন, ইউএসজি করেছেন? না না না, আচ্ছা এটা কি ইউএসজি তে ধরা পড়বে? হ্যাঁ, ইউএসজি করে ধরা পড়বে। কি সমস্যা হয়েছে আপনার, আর কি ওয়েট গেইন হচ্ছে খুব বেশি এখন? না না না, আচ্ছা, কত বয়স বললেন? 22 বছর। 22 বছর। আচ্ছা ঠিক আছে, আমি বলছি শুনুন। দেখুন, এটা আপনার কি হয়েছে অ্যাকচুয়ালি, যে সিমটম গুলো বলছেন আপনি, তো মানে প্রচুর পেন হচ্ছে, সেটাতে ক্লট বেরোচ্ছে না। দেখুন, অনেক সময় হয় কি দেখবেন ক্লট বেরোচ্ছে, আপনার ফ্রেশ ব্লাড না বেরিয়ে ব্লাডের মধ্যে কালচে কালার আসছে। তো এই জিনিসগুলো যদি হয়ে থাকে তাহলে পেন হবে প্রচুর।
অ্যাকচুয়ালি সেটা কি হচ্ছে, আমরা দূষিত মানে ব্লাডটা তো বেরোচ্ছে কিন্তু একটা ফ্রেশ ব্লাড, একটা ওই ফ্রেশ নয় সেই ব্লাডটা আর কি, মানে সেটা দূষিত রক্ত বলতে গেলে ইমপিউরিফাইড ব্লাড আর কি। তো আপনার যে ব্লাডটা বেরোচ্ছে, যদি আপনার এই যে হচ্ছে যে বললেন না যে আমার একটা দিনের মধ্যে একটা গ্যাপ থাকছে, মানে 28 দিনের বেশি টাইম লেগে যাচ্ছে, একটা আপনি আগে প্লেটে একটা ছবি করুন, ইউএসজি ফর হোল অ্যাবডোমেন, এটা করুন। এটা করলে ওখানে দেখতে পাবেন আপনার কোনো ইউটিরাসে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা আপনার কোনো সিস্ট আছে কিনা, সব ধরা পড়ে যাবে রিপোর্টটা করলে। আপনার জাস্ট রিপোর্টটা করুন, রিপোর্টটা করে দেখুন কি হয়েছে, দিয়ে আমাদের আপনি হেল্পলাইনে যোগাযোগ করে চলে আসুন। আপনার যে সমস্যাটাই হচ্ছে না কেন, যে মানে প্রচুর পেন হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময়, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এটা কিন্তু এরকম না যে ঠিক হবে না, এটা আপনি আজ চিকিৎসা করে ঠিক হয়ে, কিন্তু একটা ইউএসজি করে আপনি আসুন, তাহলে আমার চিকিৎসাটা করতে সুবিধা হয় আমাদের। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রত্যেক মুহূর্তেই কিন্তু চাইছে আপনার এবং আপনার প্রিয়জনের একটু সুস্থতা, এবং আপনি কিভাবে সুস্থ থাকতে চাইছেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। আপনি যদি চাইছেন একটু সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। আর অবিলম্বে কিন্তু আপনাদেরকে নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই হবে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু মধ্যম গ্রামে হেড অফিস রয়েছে, তাছাড়াও কিন্তু ল্যান্সডাউন, হাজরা, খিদিরপুরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়াও হাওড়াতে আপনারা পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনাবাসীরা পেয়ে যাচ্ছেন আমতলাতে, এবং কলকাতাবাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন হাতিবাগানে। তাছাড়াও কিন্তু আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে এই মঙ্গলবার, একদমই তাই, এই মঙ্গলবার হেরিয়াতে ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন। বনগাঁবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংবাসীরা পাচ্ছেন ডক্টর আর দেকে, আরামবাগবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবার পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং মালদাবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে, ঝাড়গ্রামবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আসামের শিলচরবাসীরা, একদমই তাই, আবারও আসাম শিলচরবাসীরা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াতে কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রানীগঞ্জবাসীরা কিন্তু আবার পাচ্ছেন ডক্টর এস খাকে, আগরতলাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আলিপুরদুয়াররা আবার কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুর পাচ্ছেন কিন্তু ডক্টর এস ঘোষালকে, এবং ডিব্রুগড়বাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আপনারা কিন্তু যে কোনো নিয়ারেস্ট ক্লিনিক কিন্তু বেছে নিয়ে আপনারা অবশ্যই পৌঁছে যেতেই পারেন। যে কোনো রকমের শারীরিক সমস্যাই হোক না কেন, যত পুরনো সমস্যাই হোক না কেন, সম্পূর্ণভাবে সুস্থ স্বাভাবিক করে তোলার দায়িত্বই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। শারীরিক সমস্যা আপনার, এবং সত্যি সত্যি সেই শারীরিক সমস্যা থেকে যারা সমাধান করতে পারে তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। স্যার, আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি, সুদীপা। বলুন, কার সম্বন্ধে জানবেন? হাতগুলো না আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, মানে আপনার হাতগুলো হাজার হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন প্রথমে। আমার 27 বছর। 27 বছর। শুনুন, ডাক্তারবাবু বলছেন। কতদিন ধরে হচ্ছে এটা? সঙ্গে কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা যেটা বললেন আপনি? এগুলো 2 মাস ধরে হচ্ছে। আমি আচ্ছা, ব্যথা করছে? না, ব্যথা কিছু না, মানে হাজার মতন খেয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলছি শুনুন। দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে শীতকালে এটা অনেক সময় হয় আপনার, এটা ওটা ওয়ান টাইপ অফ সোরিয়াসিস, মানে একটা স্কিন ডিসের মধ্যেই পড়ছে এটা। তো অ্যাকচুয়ালি আপনি বলছেন আমার হাতে হচ্ছে শুনলাম, কিন্তু আপনি খড়গপুরে আমাদের চেম্বারে এসে দেখান এই জিনিসটা কি হয়েছে। দেখালে এটার আমরা চিকিৎসা করতে আমাদের সুবিধা হবে। এটা অ্যাকচুয়ালি যে কোনো স্কিন ডিজিজই দূর থেকে বলা যাবে না যে কি হয়েছে, আপনার সেটা রিডিউস হচ্ছে কিনা, কি হয়েছে কিনা, চাকা চাকার মতো হয়েছে কিনা, বা ব্যথা করছে কিনা। তো ব্যথা নেই বলছেন, তো একবার দেখান। অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে বলুন তো, আপনার মানে এই যে শীতকাল তো ড্রাই ওয়েদার, তো আমাদের সবার স্কিন সমান না, আরো সেন্সিটিভ স্কিন হলে সেক্ষেত্রে সমস্যা হবে। তো আপনি একটু জলটা ঠিকঠাক করে খাবেন, মানে বডি যাতে না ডিহাইড্রেট হয়ে যায় আপনার। যেমন গরমকালে জল খান, সেরকম শীতকালে জল খাবেন। আর এমনি কোনো ক্রিম ইউজ না করার আগে আপনি আমাদের খড়গপুরে চেম্বারে যোগাযোগ করুন, এসে সেখানে আমরা আপনাকে মেডিকেল কিছু মেডিসিন দেবো, কিছু ক্রিম টিম দিয়ে আমরা বলে দেবো যে কোনটা কোনটা করতে হবে, আপনার কিন্তু স্কিনটা আগের মতো ঠিক হয়ে যাবে। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে স্পন্ডিলাইটিস।
তো এই স্পন্ডাইলাইটিস হলে মূলত মহিলাদের ক্ষেত্রে কিরকম ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে? স্পন্ডালাইসিস হলে দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দেখবেন একটা হয় মহিলাদের যারা ধরুন আফটার প্রেগনেন্সি হয় যেটা অনেকে দেখবেন কোমর ব্যথা করছে লম্বার সময় চলে আসে, কারণ কি হয় সিজারের সময় তাদেরকে একটা অ্যানাস্থেসিয়া একটা বড় মানে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, যেটা দেওয়া হয় একদম পিঠে। তো সেই ইঞ্জেকশনটা যেমন পরবর্তীকালে তার জাস্ট মানে আফটার প্রেগনেন্সি কি হয় কিছুদিনের মধ্যে যেমন তার কোমর ব্যথা শুরু হলো পিঠ থেকে, তারপরে তার ধরা পড়লো লাম্বার স্পন্ডালাইটিস। তো এটা অ্যাকচুয়ালি হয় ওই কারণে কারণ যখন তার সিজার হয় তখন তাকে একটা অ্যানাস্থেসিয়া দেওয়া হয় জেনারেল, যে অ্যানাস্থেসিয়া দেওয়া হয় পিঠে। তো সেটাতে অ্যাজ এ সাইড এফেক্ট হিসেবে এই জিনিসটা কিন্তু অনেকে আসে, সবার আসে না, অনেক ক্ষেত্রে আসে। তো যার ক্ষেত্রে এসে তার ক্ষেত্রে বলবো, যারা আসেনি তার ক্ষেত্রে বলবো এটা কিন্তু সবাই চিকিৎসা আছে। তো এবারে আপনার যদি কোমরে ব্যথা হয় অ্যাকচুয়ালি দেখুন মহিলাদেরই বোন ডেন্সিটি একটু কম থাকে, মানে বোনের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ ন্যাচারালি ছেলেদের তুলনায় কম থাকে। তো সেটা আপনার সেই মুহূর্তে কোনো কারণে ধরুন আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে বা বডির মধ্যে আয়রন কমে যাচ্ছে ইয়ে হচ্ছে, এগুলো হলে আপনার আরো কমে যাচ্ছে সেই সমস্যাটা, তখন আপনার ব্যথা হবে। কোমরে ব্যথা মানে আপনি ঝুঁকে কিছু কাজ করতে পারবেন না, না বাড়িতে কোনো কিছু করতে পারবেন, কোনো কিছু তুলতে পারবেন না, ব্যাগ নিতে পারবেন, মানে সব দিকে সমস্যা আর কি। আপনি কোনো কাজেও যদি ঠিকঠাক যেতে পারবেন না। তো যে কোমর ব্যথা খুব বাইরে জিনিস, কোমরটা হচ্ছে বডির উপরের পার্টটা, বডির নিচের পার্টটাকে আপনি ধরে রাখছে। মানে আপনারা যদি কোনো কারণে ধরুন হাঁটতে পারছেন না, ঠিক আছে, কিন্তু কোমর সমস্যা হয়ে গেলে আপনি না পারবেন দাঁড়াতে, না পারবেন বসতে, না পারবেন হাঁটতে। তো সেই জন্য যার ক্ষেত্রে সমস্যাগুলো হচ্ছে আমাদের এখানে খুব ভালো ট্রিটমেন্ট আছে, মানে আমরা মেডিসিন দিয়ে পঞ্চগণ থেরাপি করে তার কোমরে ব্যথা কিন্তু 2-3 মাসের মধ্যে কমিয়ে দিতে পারবো। আমার অনেক পেশেন্ট করাচ্ছে, করিয়েছে, তারা ভালো আছে এবং আগের থেকে তাদের স্পন্ডালাইটিস কিন্তু ঠিক হয়ে গেছে। তো যার যা সমস্যা হচ্ছে এটাকে ফেলে রাখবেন না, কোনো পেন কিলার দিয়ে এটাকে দাবিয়ে রাখবেন না, আসুন চিকিৎসা করান, সেরে যাবে। স্যার অনেক বয়স্ক লোকেরাই জানতে চাইছেন, সেটা হচ্ছে যে সারা ঘুমানোর পরে যখন সকালবেলা বিছানা থেকে নামছেন তখন তারা অনুভব করছেন পাটা একটু ফুলে গিয়েছে এবং পায়ে যন্ত্রণা হচ্ছে, এই ব্যথার কারণটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি পায়ে যে যন্ত্রণা করে বা জ্বালা করে ঘুম থেকে ওঠার পরে, এটা অনেক সময় অনেক ক্ষেত্রে হয়। এবার কারো বললাম যেটা পা ফুলে যাচ্ছে, ধরুন কারো ক্ষেত্রে প্রেশার আছে, আমি জিজ্ঞেস করলাম পেশেন্টটাকে আগে যে ফোন করলো যে প্রেশার আছে কিনা, বলে না প্রেশার নেই। তো কারো হতে প্রেশার আছে, সে প্রেশারের মেডিসিন খাচ্ছে, প্রেশারের মেডিসিন প্রেশারটা আমরা কমিয়ে দিচ্ছে, কিন্তু অ্যাজ এ সাইড এফেক্ট হিসেবে আপনার পাটা ফুলিয়ে দিচ্ছে। প্রেশারের যেসব মেডিসিন আছে এগুলো খুব ভালো ভালো কাজ করে, প্রেশারটা আপনার একদম কন্ট্রোলে রাখবে, কিন্তু আপনার সেটা সাইড এফেক্ট, সবেরই তো সাইড এফেক্ট আছে। প্রেশারের মেডিসিন সাইড এফেক্ট হচ্ছে আর পাটা ফুলে যাবে আপনার। তো পাটা যাতে না পড়ে সে কি করতে হবে, আপনি যখন শোবেন আপনার পাটাকে একটু 2-3টে বালিশে মানে পায়ের নিচে রেখে যাতে পাটা উঁচু থাকে শরীরের তুলনায়, শরীরটা আপনার এই লেভেলে পাটা আপনার একটু উঁচু থাকবে, যেমন হসপিটালে অনেক পেশেন্ট থাকে আর কি। তো পাটা উঁচুতে রাখলে কি হবে আপনার, তাহলে আপনার এই যে মানে পা ইয়ে হচ্ছে পাটা সকালে ফুলবে না। বা এবারে সকালে একটু উঠে একটু আগে বডিটাকে নাড়াতে রাখবেন, হঠাৎ করে উঠে দৌড়াতে যাবেন না বা হাঁটতে যাবেন না, তাহলে পড়ে যেতে পারেন। কিন্তু এবারে একটা হয় আপনার ইউরিক অ্যাসিড কোনো বেড়ে গেছে, সেই জন্য পা দেবেন জ্বালা করে অনেক সময়। তো অনেক কারণ হতে পারে কি হয়েছে না হয়েছে, যার ক্ষেত্রে ধরুন প্রেশার মেডিসিন চলছে পা ফুলছে, তার একটাই কারণ ধরে রাখবেন যে আপনার ওই মেডিসিন খাচ্ছেন, তার সাইড এফেক্টে প্রেশারের জন্য এটা হচ্ছে। তো আপনি পাটাকে একটু বিছানার মধ্যে একটু তুলে রেখে ঘুমাবেন রাতে ঘুমোতে যাওয়ার সময়, আর এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকবেন না, হাঁটাচলা করুন, মুভমেন্ট করুন, তাহলে দেখবেন এই পা ফোলাটা কিন্তু কম হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্যার এই ধরনের যে সকল ব্যথাগুলো রয়েছে, আর্থারাইটিস, স্পন্ডালাইটিস এবং বিভিন্ন ধরনের যেসব শারীরিক সমস্যাগুলো রয়েছে, এই ধরনের ব্যথাজনিত সমস্যা বেশি দিন শরীরের মধ্যে থাকলে তার থেকে আর কি কি ধরনের উপশম রোগের দেখা দিতে পারে? অ্যাকচুয়ালি আপনি যদি ধরুন যে কোনো একটা জয়েন্ট পেন বা ব্যথা আপনি বা এই স্পন্ডালাইটিস বলুন বা আর্থ্রাইটিস ফেলে রাখেন, তাহলে কি হবে পরবর্তীকালে আপনি হাঁটাচলা করতে পারবেন না। দেখবেন আপনার পলি আর্থ্রাইটিস হয়ে গেছে। আজকে একটা পেশেন্ট এসেছিল, দেখলাম যে তার পলি আর্থ্রাইটিস, মানে সে হাঁটতে পারছে না ঠিক করে, মানে সে দরজা ঠেলতে পর্যন্ত পারছে না, তার হাত পা কাঁপছে। তারপরে আপনার পার্কিনসন আসতে পারে, মানে আপনার হাত পা কাঁপবে, আপনার বডির মধ্যে একটা ঝাঁকুনি আসবে, যেটাকে আমরা আয়ুর্বেদের ভাষা বলি কম্পবাত, মানে আপনার ইংলিশে বলি পার্কিনসন, মেডিকেল টার্মে আমরা বলি কম্পবাত, মানে পেশেন্টটা ঠিক করে হাঁটতে পারবে না, সবসময় কাঁপবে। তো এগুলো খুব সিভিয়ার কেস, তার কিন্তু প্রথম দেখবেন হয়তো তার এই স্পন্ডালাইটিস বা এই আর্থ্রাইটিস হয়েছিল, সে চিকিৎসা করেনি বা ওই টুকটাক পেন কিলার খেয়ে সারিয়ে দিয়েছে বা কমে গেছে, গ্রাহ্য করেনি, পরবর্তীকালে সে একদমই হাঁটতে পারছে না, উঠতে পারছে না, মানে তাকে ধরে নিয়ে যেতে হচ্ছে, ধরে সে একা কিছু করতে পারছে, তার সঙ্গে সাপোর্টিভ কাউকে লাগছে। তো এই জন্য এই রোগগুলোকে ফেলে রাখবেন, এগুলো কিন্তু একটা সময় ফেলে রাখলে প্রবলেম কিন্তু বাড়াবে আপনার, কারণে কমবে না। তো স্পন্ডালাইটিস আর্থ্রাইটিস যাই হচ্ছে না কেন, চিকিৎসা যদি করে নেন ঠিক টাইম মতো, তাহলে আপনার ওই কন্ডিশন যাবে না যে কন্ডিশনটা বললাম যে আপনি হাঁটতে পারছেন না, আপনাকে কেউ ধরে নিয়ে যেতে হচ্ছে, এগুলো করবেন না। স্যার আলোচনা আসবো, আর একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম, নমস্কার, বলুন কে বলছেন? আমি হুগলিগত সায়েন্স থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আপনার আগে বয়সটা বলবেন। আচ্ছা, হ্যাঁ বলুন, এবার কি শারীরিক সমস্যা? হ্যাঁ মানে পাটা ভাঁজ করে বসলে আমার খিচুড়ি মতো চলে আসে। আচ্ছা, পাটা ভাঁজ করে বসে কি বললেন আর বলুন? খিচুড়ি চলে আসে, মানে যেটুকু ভাঁজ করে বসতে পারি। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা? এটা অনেকদিন থেকে হচ্ছে, তবুও আগে একটু কম ছিল, এখন একটু বেশি হচ্ছে। আচ্ছা, আপনার কি বডি ওয়েট খুব বেশি? না মাঝে মাঝামাঝি। আচ্ছা, এক্সারসাইজ করেন? এমনি বডি এক্সারসাইজ করা হয় না? একদমই করা হয় না? না 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 করা হয় না। ঠিক আছে বলছি শুনুন।
দেখুন, আপনার যখন বডি ওয়েট বলছেন বেশি নয়, এবারে ওই যে খ্যাচ হয়ে যাচ্ছে বলছেন, যে খিচুনির মতো হয়ে যাচ্ছে পাটা, তো এটা আপনার কি করবেন বলুন তো, মুভমেন্ট করুন। আপনি এই যে বললাম না যে আপনি একটু এক্সারসাইজ করুন, সকালবেলা ঘুম থেকে উঠে মিনিমাম 10 থেকে 15 মিনিট হাঁটুন আগে। হাঁটা মানে হাঁটার জন্য হাঁটা, হাঁটা মানে কোনো কিছু কাজে যাচ্ছি সেজন্য হেঁটে দিলাম তা নয়। হাঁটা মানে সকাল 10 মিনিট এমনি হাঁটুন, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। এটা কোনো কিছু না, এটা আপনি এমনি সেরে যাবে আস্তে আস্তে। খিদ হয়ে যাচ্ছে মানে কি হচ্ছে, আপনার ওই জায়গাতে কিছুক্ষণের জন্য ব্লাড সার্কুলেশন কমে বন্ধ হয়ে যাচ্ছে, কিছুক্ষণের জন্য, জাস্ট ফ্র্যাকশন সেকেন্ড হয়ে যাচ্ছে, বা আপনার ওই যে ল্যাকটিক অ্যাসিড জমে যাচ্ছে, সেই জন্য আপনার ওই জায়গাটা খিচুনির মতো লাগছে, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো এটাকে ফেলে রাখবেন না, আপনি এটাকে একটা এক্সারসাইজ করুন। চিকিৎসা করার এখন আপাতত দরকারই নেই, হয়তো এক্সারসাইজ করলে সেরে যাবে। তারপরে এই দেখতে সারছে না, তখন আপনি আসুন, এটা চিকিৎসা করলে সেরে যাবে। কিন্তু আগে একটু এক্সারসাইজ করুন, বডিটাকে একটু অ্যাক্টিভ করুন, তাহলেই হবে। অনেক ভালো থাকবেন স্যার। এই সকল যে আমরা ব্যথাগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম, এই ব্যথাগুলোর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মাধ্যমে আপনারা কি ধরনের প্রক্রিয়া করছেন? হ্যাঁ, আমরা তাকে প্রথমে অ্যাকচুয়ালি বলি মেডিসিন করতে। একদম প্রথমে তাকে কোনো কিছু বলি না থেরাপি করতে হবে, তাকে প্রথমে একটা জাস্ট মেডিসিন দেওয়া হয় কিছু দিনের জন্য। তারপর তার কন্ডিশন দেখে, তার রিপোর্ট দেখে, তার আগে ডায়াগনোসিস সবকিছু দেখে, তার মেডিকেল হিস্ট্রি দেখে তাকে আমরা থেরাপি করে, মানে আমাদের যে পঞ্চম থেরাপি আছে, যেটা আমাদের বলি আমরা যে করতে সবাইকে, সেটা করলে তার কি হয়, তার যে রুট কজটা যে রোগের, সেটা কিন্তু আস্তে আস্তে সেরে যায়। সেই থেরাপিটা আমরা তাকে তার মতো অনুযায়ী বলি, যে আমাদের 3টে ফেজে হয় অ্যাকচুয়ালি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো আমাদের ফেজের অনুযায়ী বলি আমরা থেরাপি করতে। তো এই ব্যথার ক্ষেত্রে আমরা বেস্ট বলি, এখনো বলবো যে পঞ্চম থেরাপি করে নিন আপনি। তাহলে কি হবে, আপনার যে পঞ্চকর্মটা হয় আমাদের খুব ভালোভাবে হয়, একদম সুন্দর। আমাদের থেরাপিস্ট আছে, তারা সার্টিফাইড, তারা করে। তারা করলে আমরা তাদেরকে মানে ইয়ে করে দিই যে তারা কি থেরাপি দেবে না দেবে। তো সেই অনুযায়ী তারা থেরাপি আপনাকে দেবে। সেই প্রেসক্রাইব করা থেরাপি নিলে আপনি দেখবেন উইদিন 2-3 মান্থের মধ্যে আপনার কিন্তু অনেকটাই ঠিক হয়ে যায়। আপনার রিপোর্ট বলে দেবেন, আপনাকে জাস্ট মুখে বলবেন, আপনার আগের রিপোর্ট দেখবেন, আপনার কারেন্ট রিপোর্ট দেবেন, আপনার দেখবেন অনেকটা কমে গেছে, অনেকটা সুস্থ হয়ে গেছেন, আপনি আগের মতো হাঁটাচলা করতে পারছেন। তো আমাদের থেরাপিটাকে আমরা কিন্তু বলি, কিন্তু এরকম না যে সবাইকে থেরাপি দিয়ে আমরা, কারো ধরুন জাস্ট ধরা পড়েছে, তাকে তো থেরাপি লাগলোই না, তার মেডিসিনে কমে গেল। আর যার একটু পুরনো রোগ, তার থেরাপি করলে তার বডিটা একটা সার্ভিসিং এর মতো হয়ে যাবে, তার বডি একদম সতেজ হয়ে যাবে। তারপরে তাকে বলা হয় যে একটু আপনি এক্সারসাইজ করুন, একটু ডায়েট ফলো করুন, তাহলে আপনি ভালো থাকবেন। এই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট শিডিউল থাকে আর কি। স্যার কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছেন যে কিভাবে কিন্তু আমরা আগামী দিনের জন্য সুস্থ স্বাভাবিক থাকতে পারবো, এবং আপনারাও যদি চান আগামী দিনটা একটু সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকেও হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারা আপনার যে কোনো রকমের শারীরিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। শারীরিক সমস্যা নিয়ে কিন্তু আপনি কেউই বেঁচে থাকতে চাই না, একদমই তাই। কিন্তু সেই শারীরিক সমস্যা যদি আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনাকে সুরাহা দিতে পারে, তাহলে তো ক্যা বাত। এবং তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা ইতিমধ্যেই যারা দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান পাবেন বুঝে উঠতে পারছেন না, তারা কিন্তু অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস রয়েছে মধ্যমগ্রামে। তাছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউনে, হাজরা এবং খিদিরপুরে। তাছাড়া হাওড়াতে দাসনগর, বেলুর এবং শিবপুরেও কিন্তু চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনাবাসীরা পেয়ে যাচ্ছেন আমতলাতে, এবং কলকাতাবাসীরাও কিন্তু পেয়ে যাচ্ছেন হাতিবাগানে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি এই মঙ্গলবার, একদমই তাই, এই মঙ্গলবার আপনারা কোনো কারণে মিস করবেন না। নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করে আপনারা কিন্তু চলে আসতেই পারেন হেরিয়া চেম্বারে। সেখানে কিন্তু শুধুমাত্র এই মঙ্গলবার আপনাদের জন্য থাকবেন ডক্টর বি শর্মা। তাছাড়া বনগাঁতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ আপনারা পাচ্ছেন ডক্টর আর দে কে, আরামবাগে কিন্তু আবার আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে পাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, বর্ধমানবাসীরা কিন্তু আবার পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াবাসীরা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরাও আবার কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তাছাড়াও কিন্তু দুর্গাপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, কোচবিহারবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবার পাচ্ছেন ডক্টর এস খাকে, ঝাড়গ্রামবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচর আসামবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরা আবার পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে,
আগরতলাবাসীরা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং জামশেদপুরবাসীরা কিন্তু আবার পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুর বাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং ডিব্রুগড়বাসীরাও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আপনারা কিন্তু অবিলম্বে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার পছন্দ মতো চেম্বারে চলে আসতেই পারেন। স্যার, আলোচনা আসবো, আরো একজন বন্ধু এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি শ্যামসুন্দর বলছিলাম, শ্যামসুন্দর হালদার, বারাসাত থেকে। একদম। শ্যামসুন্দর বাবু, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানবো। নিজের বয়সটা আগে বলবেন। বয়সটা হচ্ছে 30। 30। এবার বলুন কি শারীরিক সমস্যা আপনার? আমি বলতে ওই মানে এখন শীত পড়াতে দেখতে পাচ্ছি মাথাতে স্কাল্পে ফুসকির সমস্যা দেখা দিয়ে। আচ্ছা, আজকে প্রথম ফোন করলেন অনুষ্ঠানে? হ্যাঁ, অনুষ্ঠানে প্রথম ফোনে পেলাম। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে আপনার? খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ। শুনুন সুন্দর করে স্যার। বলেছেন। আচ্ছা, আপনার যে সমস্যাটা বললেন খুশকি সমস্যা হচ্ছে, এটা কি শীতকালে হয় না সারা বছরই থাকে? শীতকালটা একটু বেশি হয়। শীতকালটাতে হয়। আচ্ছা, এটা কি কোনো চিকিৎসা করেছেন আগে, না এমনি চিকিৎসা কিছু সেরকম করেন? চিকিৎসা করা হয়নি। আচ্ছা, চুল পড়ছে খুব এখন এই মুহূর্তে? চুল পড়ছে মোটামুটি। আচ্ছা, ঠিক আছে, বলছি আপনি শুনুন। দেখুন, এই যে ড্যান্ড্রফ বা খুশকির সমস্যা, অ্যাকচুয়ালি এই জিনিসটা কেন হয়? আপনার মাথার যে চুল আছে তার নিচে আপনাদের ব্লাড ভেসেল আছে আমাদের, মানে মাথার যে ভিতরে আর কি। তো সেই মুহূর্তে আপনার ঠিকঠাক করে যদি রক্ত সঞ্চালন মাথাতে না যায়, এবং শরীরে আমাদের সব জায়গায় রক্ত যায়, মাথাতে কিন্তু যায় না যায়, সেই মুহূর্তে কি আপনার স্কালের ছালটা উঠতে থাকে, মানে আমাদের যে মাথার উপরে দিয়ে থাকে ছাড়া ওটা ছাল একরকম, এটা অ্যাকচুয়ালি উঠতে থাকে আপনার এই ড্রাই ওয়েদারের জন্য, আর আপনার চুলের যত্ন না নেওয়ার জন্য বা কোনো প্রবলেমের জন্য। তো অ্যাকচুয়ালি আমাদের এই খুশকির খুব ভালো ট্রিটমেন্ট আছে। আমাদের এখন একটা হেয়ার একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, লাই লিগেন্স বলে, যেখানে আমরা শুধু চুলের চিকিৎসাই করি। শুধু আপনাকে মানে জাস্ট ওই শ্যাম্পু ট্যাম্পু দেওয়া নয়, আপনাকে একদম প্রপার মেডিকেলের ওয়েতে আপনার চুল ঠিক করে দেওয়া হবে। প্লাস আপনি এক কাজ করুন, এখন আপনি বডিকে ডিহাইড্রেট দেবেন না, বডিতে আপনি ঠিকঠাক করে 3 থেকে 4 লিটার এখনো জল খাবেন, যেমন গরমকালে জল খাওয়া হয় সেরকম খাবেন। জল কম খাবেন না, জল ভালো করে খাবেন, এটা করুন। বডিকে হাইড্রেট রাখুন, তাহলেই হচ্ছে। আর আপনি আমাদের ওই যোগাযোগ করুন, আমাদের তো মধ্যমগ্রামে চেম্বার আছে, সেখানে এসে আপনি আপনার যে চুলের যে ট্রিটমেন্টটা বললাম করাতে পারবেন। আপনার এই ড্যান্ড্রফও সেরে যাবে, আপনার চুল ওঠারও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো দেখাতে চাইছেন তারা কিন্তু অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মঙ্গলবার একদমই তাই, ডেটটা কিন্তু আপনারা নোট করে রাখবেন, কেন এই মঙ্গলবার কিন্তু হেরিয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তাই একদম দেরি না করে যে কোনো রকম শারীরিক সমস্যার জন্যই কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করতে ভুলবেন না। স্যার, আমরা কিন্তু একদম অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান। যেটা অ্যাকচুয়ালি আগে টপিক যেটা ছিল, প্রথমে টপিক ছিল আপনার এই স্পন্ডালাইসিস নিয়ে, তার আগে টপিক ছিল ফ্যাটি লিভার নিয়ে। তো যে কোনো সমস্যা কিন্তু আসে আমাদের পেট থেকে। তো সেই জন্য খাওয়া দাওয়াটা ঠিক রাখুন, নিজের ডেইলি রুটিন ঠিক রাখুন, নিজের মানে একটা নিজেকে রুটিনের মধ্যে বেঁধে রাখুন, তাহলে কি হবে দেখবেন আপনার কোনো রোগী আসবে না, ফ্যাটি লিভার আসবে না, আপনার এইসব ব্যথা যন্ত্রণা আসবে। আর যে যেখানে কাজ করছেন যেভাবে করছেন একটু মাঝে মধ্যে হাঁটাচলা করুন, একদম একটানা চেয়ার টেবিলে বসে থাকবেন না, একটু ওঠাচলা করুন, সকালে উঠে একটু এক্সারসাইজ করুন, একটা নিজের রুটিন ফিক্সড করুন আর কি। এক্সারসাইজ করতে পারলে খুব ভালো, সকালে পাচ্ছেন না বিকেলে একটু করুন, একটু হাঁটাচলা করুন, এইসব করলে দেখবেন আস্তে আস্তে আপনারা ভালো থাকবেন, কোনো সমস্যা সেরকম কিছু আসবে না। খাওয়া দাওয়া ঠিক করুন, জল ঠিকঠাক করে খান, সুস্থ থাকুন। শারীরিক সমস্যা আপনার, এবং এই শারীরিক সমস্যাকে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে যারা ইতিমধ্যেই সারিয়ে তুলতে পারে তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আয়ুর্বেদিক পদ্ধতিতে সম্পূর্ণ কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই কিন্তু এখানে চিকিৎসা করা হয়ে থাকে। তাই শারীরিক সমস্যা আপনার, এবং সেই শারীরিক সমস্যাকে সম্পূর্ণভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতে সারিয়ে তোলা যারা প্রতিজ্ঞাবদ্ধ তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। তাই অবিলম্বে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন 9830235527 অথবা 37 নাম্বারে। স্যার, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনারা কিন্তু আবারও দেখতে পারবেন আগামী পর্বে। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।